নেপোলিয়ন হিলের ক্লাসিক বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আচ্ছা, বইটা তো ১৯৩৭ সালের, কিন্তু প্রায় এক শতাব্দী হতে চলল। আজও কেন এটা এত এত প্রাসঙ্গিক? আজকে আমরা এই বইটার একটু গভীরে যাব। হ্যাঁ, আর আমাদের হাতে আছে বইটার মূল ধারণাগুলো, মানে ওই বিখ্যাত ১৩টা সূত্র, তার উপর কিছু সারসংক্ষেপ আর বিশ্লেষণ। আমাদের লক্ষ্য তো শুধু সূত্রগুলো জেনে নেওয়া নয়, বরং হিল ঠিক কি বলতে চেয়েছিলেন, মানে ওই যে বিশাল গবেষণা ২০ বছর ধরে করেছিলেন। ঠিক, ৫০০রও বেশি সফল মানুষের সাক্ষাৎকার, তাদের সাফল্যের রহস্যটা ধরতে চেয়েছিলেন তিনি। অ্যান্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ড, থমাস এডিসন, বাবা, তালিকাটা বেশ লম্বা। দেখা যাক কেন লোকে এটাকে শুধু টাকা রোজগারের গাইড ভাবেন না। অনেকে তো বলেন এটা জীবন বদলে দেওয়ার মতো বই। হুম। এর মূল কথাটা, মানে ওই যে আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে, এটা কিন্তু বেশ চমকপ্রদ। চলুন এ বিষয়টা একটু ভালো করে বুঝি। ঠিক, আর হিলের ওই গবেষণাটা, মানে সেই সময়ের কথা ভাবুন একবার। ইন্টারনেট নেই, যোগাযোগ এত সহজ না, তখনও এত মানুষের জীবন বিশ্লেষণ করা। হ্যাঁ, ভাবা যায়। এটা কিন্তু বুঝিয়ে দেয় যে এই সূত্রগুলো শুধু তত্ত্বকথা নয়, মানে এগুলো গভীর পর্যবেক্ষণ আর বাস্তব অভিজ্ঞতার ফসল। তিনি আসলে সাফল্যের একটা প্যাটার্ন খুঁজছিলেন। বইয়ের একেবারে কেন্দ্রে তো ওই ধারণাটা, চিন্তাই বাস্তবতা তৈরি করে, মানে থটস আর থিংস। হ্যাঁ, অর্থাৎ ধনী হতে চাইলে আগে মানসিকভাবে ধনী হবার চিন্তা করতে হবে। কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে, ততটা কি মানে শুধু ভাবলেই সব হয়ে যাবে, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? না না, বিষয়টা অতটা সরল নয় যে শুধু ভাবলেই হবে। হিল আসলে বলতে চেয়েছেন আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি, মানে মাইন্ডসেট, সেটাই হলো সবকিছুর শুরু। হুম। আমাদের বাইরের পরিস্থিতি অনেকাংশেই কিন্তু আমাদের ভেতরের চিন্তাভাবনারই প্রতিফলন। মানে যদি আমরা সবসময় অভাব বা ভয়ের কথা ভাবি, সেটাই আমাদের বাস্তবতা হয়ে ওঠে। আচ্ছা। তাই পরিবর্তনটা শুরু করতে হবে ভেতর থেকে, নিজের বিশ্বাস, চিন্তার ধরন পাল্টে। এটাকে বলা যায় সাফল্যের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। তারপর? অবশ্যই এরপর দরকার পরিকল্পনা আর সেই অনুযায়ী কাজ। চিন্তা তো হলো বীজ, আর কর্ম হলো জল আর সার। ওটা ছাড়া তো ফল হবে না। বোঝা গেল। তাহলে এই মানসিক ভিত্তি তৈরির জন্যই কি হিল প্রথম দিকের সূত্রগুলোর ওপর এত জোর দিয়েছেন? সাফল্যের যে ১৩টা সূত্রের কথা আছে, তার প্রথমটাই তো আকাঙ্ক্ষা বা ডিজায়ার। একদম। শুধু চাইলেই হবে না, থাকতে হবে তীব্র, মানে যাকে বলে জ্বলন্ত ইচ্ছা। লক্ষ্যটা একদম পরিষ্কার হওয়া চাই, তাই না? একদম ঠিক। হিল এটাকে সাধারণ ইচ্ছা বলেননি, বলেছেন বার্নিং ডিজায়ার। ধরুন কেউ বলল, আমি ধনী হতে চাই। এটা তো খুব অস্পষ্ট। হ্যাঁ, তা তো বটেই। হিলের মতে আপনাকে ঠিক করতে হবে কতটা টাকা চান, কবের মধ্যে চান, আর তার বিনিময়ে আপনি নিজের শ্রম বা মেধা, মানে কি দিতে রাজি আছেন। লক্ষ্য যত স্পেসিফিক হবে, আকাঙ্ক্ষা তত তীব্র হবে। অনেকটা জিপিএসে ডেস্টিনেশন সেট করার মতো আর কি। বাহ, দারুণ উদাহরণ। আচ্ছা, আকাঙ্ক্ষা না হয় তীব্র হলো, কিন্তু সেটা যে বাস্তবে হবে, এই ভরসাটা, নিজের ওপর বা লক্ষ্যের ওপর বিশ্বাস রাখা, এটাই তো দ্বিতীয় সূত্র, বিশ্বাস বা ফেইথ। হ্যাঁ, বিশ্বাস। নিজের এবং লক্ষ্যের উপর দৃঢ় বিশ্বাস। কিন্তু অনেক সময় তো নিজের ওপরই সন্দেহ হয়, তখন বিশ্বাসটা আসবে কোথা থেকে? হিল আবার বলছেন মানসিকভাবে ধনী হওয়ার অনুভূতিটা নাকি আগে আনতে হবে। সেটা কিভাবে সম্ভব? বিশ্বাসটা এখানে, মানে একটা অনুঘটকের মতো কাজ করে। তীব্র আকাঙ্ক্ষার সাথে যখন বিশ্বাস মেশে, তখনই আসল পাওয়ারটা তৈরি হয়। হুম। হিলের পরামর্শ হল আপনার অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করতে হবে যেন আপনি ইতিমধ্যেই লক্ষ্যটা পেয়ে গেছেন। এটা জোর করে পজিটিভ থিঙ্কিং নয় কিন্তু। তাহলে কি? এটা হলো আপনার লক্ষ্যের প্রতি এতটাই কমিটেড হওয়া যে ব্যর্থতার চিন্তাগুলো সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই বিশ্বাসটাই আপনাকে কঠিন সময়েও এগিয়ে নিয়ে যাবে। আর বিশ্বাস তৈরির একটা দারুণ টুল হল পরের সূত্রটা। আপনি আত্মপ্রত্যাদেশ বা অটোসাজেশনের কথা বলছেন, মানে রোজ নিজেকে পজিটিভ কথা বলা, যেমন আমি সফল হচ্ছি, আমি টাকাটা পাচ্ছি, এই রকম? হ্যাঁ, অটো সাজেশন। এটা কি একটু মানে সেলফ হিপনোসিস বা মনকে প্রোগ্রাম করার মতো? অনেকে তো ভাবতেই পারে এটা শুধু মুখে বলা আর কি, উইশফুল থিঙ্কিং। হ্যাঁ, মনে হতেই পারে যদি এর পিছনের লজিকটা না বোঝা যায়। অটো সাজেশন হল সচেতনভাবে নিজের অবচেতন মনে পজিটিভ আর স্পেসিফিক ধারণা ঢোকানো।
কিভাবে? হিলের মতে আমাদের অবচেতন মন তো যুক্তি দিয়ে চলে না, তাকে যা বিশ্বাস করানো হয় সে সেটাই ধরে নেয়, আর সেই অনুযায়ী আমাদের ফিলিংস, আমাদের ব্যবহারকে প্রভাবিত করে। রোজ নিজের লক্ষ্যগুলো মনে মনে বা জোরে বলা, সেগুলো লিখে রাখা, আর সেগুলো পাওয়ার ছবিটা মনে স্পষ্ট দেখা, আচ্ছা। এই প্র্যাকটিসগুলো ধীরে ধীরে আমাদের বিশ্বাসটাকে একদম পাকা করে তোলে। এটা অনেকটা রোজ ব্যায়াম করার মতো, বুঝলেন? মানসিক পেশিটা শক্ত হয়। আর এর সাথেই চলে আসে 11 নম্বর সূত্রটা। অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড, এটা বেশ রহস্যময় লাগে। হিল বলছেন আমাদের অবচেতন মন নাকি সবসময় আমাদের প্রধান চিন্তাগুলোকে বাস্তবে আনার চেষ্টা করে। তাই নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকা এত জরুরি। ঠিক তাই, অবচেতন মনকে একটা ধরুন উর্বর জমির মতো ভাবা যায়। যেমন বীজ পুঁতবেন তেমনই ফসল পাবেন। বাহ! পজিটিভ, কনস্ট্রাকটিভ চিন্তা দিলে পজিটিভ ফল আসবে। আর যদি ভয়, সন্দেহ, জেলাসি এইসব নেগেটিভ চিন্তা দিয়ে মনটাকে ভরে রাখি, তবে সেটাই জীবনে ফিরে আসবে। হিল বারবার বলেছেন, অবচেতন মন আপনার ভাবনাগুলোকে ইমোশন দিয়ে রং দেয়, আর সেগুলোকে বাস্তবে আনার রাস্তা খোঁজে। তার মানে আকাঙ্ক্ষা, বিশ্বাস, অটোসাজেশন আর অবচেতন মন, এই প্রথম কয়েকটা সূত্র মিলে তৈরি করছে সাফল্যের মানসিক ভিতটা। একদম। ভিত যদি মজবুত না হয়, পরের ধাপগুলো কিন্তু ঠিকমতো কাজ করবে না। বোঝা গেল। আচ্ছা, মানসিক ভিত্তি তো হলো, এবার তাহলে জ্ঞান আর কর্মের দিকে যাই। চতুর্থ সূত্র, বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ। সাধারণ জ্ঞান নয়, নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান। কিন্তু এখনকার দিনে তো তথ্যের বন্যা, কোনটা বিশেষ জ্ঞান আর কোনটা নয় এটা বোঝাটাও তো কঠিন। খুব ভালো পয়েন্ট তুলেছেন। হিল কিন্তু শুধু ইনফরমেশন জমানোকে জ্ঞান বলেননি। তিনি বিশেষায়িত জ্ঞান বলতে বুঝিয়েছেন সেই জ্ঞান যা কোনো একটা নির্দিষ্ট কাজ বা লক্ষ্য পূরণের জন্য দরকারি এবং যেটাকে কাজে লাগানো যায়। মানে প্র্যাকটিক্যাল নলেজ। হ্যাঁ, অনেকটা তাই। ধরুন, ইন্টারনেটে প্রচুর তথ্য আছে, কিন্তু সেই তথ্য ব্যবহার করে কোনো সমস্যার সমাধান করা বা নতুন কিছু বানানোর স্কিলটাই হলো বিশেষ জ্ঞান। এটা হতে পারে কোনো প্রফেশনাল স্কিল বা কোনো বিশেষ ইন্ডাস্ট্রি বা ব্যবসার ইনডেপথ নলেজ। হুম। আর হিল এটাও বলেছেন যে নিজের সব জ্ঞান থাকতে হবে তা নয়, দরকার পড়লে অন্যের বিশেষ জ্ঞানকেও কাজে লাগাতে জানতে হবে। এটা আবার মাস্টারমাইন্ড ধারণার সাথে যুক্ত। এখনকার দিনে তো এর গুরুত্ব আরও বেশি, কারণ সাধারণ তথ্যের অভাব নেই, অভাব হলো প্রয়োগ করার মতো বিশেষ জ্ঞানের। জ্ঞানের পাশাপাশি হিল কল্পনার উপরেও জোর দিয়েছেন। পঞ্চম সূত্র, কল্পনা বা ইম্যাজিনেশন। সৃজনশীল চিন্তা বা নতুন আইডিয়াই নাকি সম্পদের উৎস। হিল আবার দুই ধরনের কল্পনার কথা বলেছেন, সিনথেটিক আর ক্রিয়েটিভ। এ দুটো ঠিক কি? আচ্ছা, সিনথেটিক ইম্যাজিনেশন হলো পুরনো আইডিয়া, জ্ঞান বা প্ল্যানগুলোকে নতুন করে সাজিয়ে বা কম্বাইন করে নতুন কিছু তৈরি করা। বেশিরভাগ ইনোভেশন বা প্রবলেম সলভিং এভাবেই হয়। যেমন ধরুন, গাড়ির সাথে ইঞ্জিনের আইডিয়া জুড়ে মোটর গাড়ি। আচ্ছা, বুঝলাম। আর ক্রিয়েটিভটা? আর ক্রিয়েটিভ ইম্যাজিনেশন হলো একেবারে নতুন ধারণা বা ইন্সপিরেশন পাওয়া, যা আগে ছিল না। হিল মনে করতেন এটা আসে আমাদের সিক্সথ সেন্স বা ইনফিনিট ইন্টেলিজেন্স থেকে। নতুন কোনো ব্যবসার আইডিয়া, যুগান্তকারী সায়েন্টিফিক ডিসকভারি বা আর্টের সৃষ্টি, এগুলোর পেছনে ক্রিয়েটিভ ইম্যাজিনেশন কাজ করে। সফল হতে গেলে এই দুরকম কল্পনা শক্তিরই দরকার। তবে শুধু কল্পনা করলেই তো হবে না। ঠিক। কল্পনাকে বাস্তবে আনতে চাই একটা রোডম্যাপ। এটাই তো ষষ্ঠ সূত্র, সুশৃঙ্খল পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং। শুধু প্ল্যানিং নয়, সুশৃঙ্খল পরিকল্পনা। এর মানে কি? হ্যাঁ, ওই অর্গানাইজড শব্দটা খুব জরুরি। এর মানে হলো আপনার প্ল্যানটা শুধু মাথায় বা কাগজে থাকলে চলবে না, সেটাকে বাস্তবসম্মত হতে হবে। তাতে নির্দিষ্ট স্টেপস থাকতে হবে, টাইমলাইন থাকতে পারে, কার হেল্প লাগবে সেটাও পরিষ্কার থাকতে হবে। হিল জোর দিয়েছেন যে প্ল্যান হয়তো প্রথমবারই পারফেক্ট হবে না, কিন্তু একটা প্ল্যান নিয়ে কাজ শুরু করাটা জরুরি। দরকার হলে প্ল্যান বদলাতে হবে, কিন্তু প্ল্যান ছাড়া লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব। এটা আপনার আকাঙ্ক্ষাকে অ্যাকশনে নিয়ে আসার ব্রিজ। পরিকল্পনা তো হলো, কিন্তু পথ চলতে গেলে তো ডিসিশন নিতে হয়, অনেক সময় খুব দ্রুত। সপ্তম সূত্র, সিদ্ধান্ত বা ডিসিশন। হিল বলেছেন সফলরা নাকি তাড়াতাড়ি ডিসিশন নেন আর দরকার হলে ধীরে ধীরে বদলান, আর অসফলরা ডিসিশন নিতে দেরি করেন আর নিয়েই পাল্টে ফেলেন। এটা কি একটু রিস্কি নয়, তাড়াতাড়ি ডিসিশন নেওয়া? এটা একটা দারুণ অবজারভেশন।
তাড়াতাড়ি মানে কিন্তু হুট করে বা না ভেবে চিনতে নয়। এর মানে হলো দরকারি তথ্য নিয়ে, অ্যানালাইসিস করে, তারপর আর অহেতুক দেরি না করে সিদ্ধান্তে আসা। আচ্ছা। দ্বিধাগ্রস্ত থাকা বা ডিসিশন নিতে না পারা এটা অনেক সুযোগ নষ্ট করে দেয়। সফল মানুষরা জানেন কোনো সিদ্ধান্তই হয়তো ফাইনাল নয়, কিন্তু এগোনোর জন্য একটা ডিসিশন নিতেই হবে। পরে সিচুয়েশন অনুযায়ী তারা সেটা অ্যাডজাস্ট করেন। কিন্তু যারা ডিসিশন নিতেই ভয় পান তারা তো শুরুই করতে পারেন না। এই ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কনফিডেন্সেরও একটা লক্ষণ। সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেই সিদ্ধান্তে লেগে থাকা, বিশেষ করে যখন বাধা আসে, সেটাই তো আসল পরীক্ষা। আর এখানেই আসছে অষ্টম সূত্র, অধ্যবসায় বা পারসিস্টেন্স। ফেলিয়ার আসবেই, কিন্তু হাল ছাড়া যাবে না। এটাই কি সবচেয়ে কঠিন কাজ নয়? নিঃসন্দেহে এটা সম্ভবত সবচেয়ে কঠিন আর সবচেয়ে জরুরি সূত্রগুলোর একটা। হিল তার রিসার্চে দেখেছেন বেশিরভাগ মানুষ সাকসেসের খুব কাছে এসেও হাল ছেড়ে দেয়, কারণ তারা টেম্পোরারি পরাজয়কে পার্মানেন্ট ফেলিওর ভেবে নেয়। ঠিক। অধ্যবসায় মানে হলো আপনার ওই যে বার্নিং ডিজায়ার, ওটা এতটাই তীব্র থাকবে যে কোনো বাধাই আপনাকে ফাইনালি থামাতে পারবে না। আপনি প্রত্যেকটা ফেলিওর থেকে শিখবেন আর নতুন এনার্জি নিয়ে আবার ট্রাই করবেন। যেমন অ্যাডিসনের কথা বলছিলেন। হ্যাঁ, টমাস এডিসন বাতি আবিষ্কারের আগে হাজারবার ফেলিওর ফেস করেছিলেন। তার ওই অধ্যবসায়টাই তাকে সফল করেছিল। আকাঙ্ক্ষার আগুন যত জ্বলবে, অধ্যবসায়ের জোর তত বাড়বে। এই ধাপগুলো বিশেষ জ্ঞান, কল্পনা, পরিকল্পনা, সিদ্ধান্ত, অধ্যবসায় এগুলোই আপনার মানসিক প্রস্তুতিকে কর্মে নিয়ে যায়। দারুণভাবে বললেন। তাহলে মানসিক প্রস্তুতি, জ্ঞান আর কর্মপরিকল্পনার পর আসছে শেষ কয়েকটা সূত্র। এগুলো একটু অন্যরকম, কিছুটা যেন রহস্যময়। যেমন নবম সূত্র, মাস্টারমাইন্ড, সফল আর পজিটিভ মানুষদের সাথে জোট বাঁধা। এটা কি স্রেফ নেটওয়ার্কিং? না, মাস্টারমাইন্ড নেটওয়ার্কিংয়ের চেয়ে অনেক বেশি কিছু। হিল মনে করেন যখন দুজন বা তার বেশি লোক একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য পুরো একতা আর সহযোগিতার মনোভাব নিয়ে একসাথে কাজ করে, তখন তাদের যুক্ত মন থেকে একটা অদৃশ্য তৃতীয় শক্তিশালী মন মানে মাস্টারমাইন্ড তৈরি হয়। ইন্টারেস্টিং। এই কম্বাইন্ড নলেজ, এক্সপিরিয়েন্স আর মেন্টাল এনার্জি প্রত্যেক মেম্বারকে এমন পাওয়ার দেয় যা সে একা পেত না। এখানে আসল হলো মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট আর একটা কমন লক্ষ্যের প্রতি কমিটমেন্ট। এটা শুধু কাজের জন্য টিম বানানো নয়, এটা হলো চিন্তার হারমোনি। কিন্তু একটা কথা, বলুন। আজকালকার দিনে এই মাস্টারমাইন্ড গ্রুপে যদি সবাই একই রকমভাবে থাকে, তাহলে তো সেটা গ্রুপ থিঙ্ক হয়ে যেতে পারে, তাই না? নতুন কিছু নাও আসতে পারে। খুব জরুরি পয়েন্ট। অবশ্যই চিন্তার বৈচিত্র্য থাকা দরকার। হিলের মূল ফোকাস ছিল পজিটিভ সিনার্জির ওপর, তবে হ্যাঁ, গঠনমূলক সমালোচনা বা ভিন্ন মতের জায়গাও রাখতে হবে। আচ্ছা, দশম সূত্রটা কিন্তু বেশ অন্যরকম আর সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত বা বিতর্কিত, যৌনশক্তির রূপান্তর বা সেক্স ট্রান্সমিউটেশন। হিল বলছেন সেক্সুয়াল ডিজায়ার মানুষের সবচেয়ে পাওয়ারফুল চালিকা শক্তির একটা, যাকে ক্রিয়েটিভিটি বা কাজের ইন্সপিরেশনে কনভার্ট করা যায়। এটা একটু বুঝিয়ে বলবেন? এটা হিলের একটা খুব বোল্ড আর গভীর অবজারভেশন। তিনি বলতে চেয়েছেন সেক্সুয়াল ইমোশন মানুষের একটা বেসিক আর অন্যতম শক্তিশালী আবেগ। এই প্রচণ্ড শক্তিকে যদি শুধু ফিজিক্যাল এক্সপ্রেশনের মধ্যে আটকে না রেখে এর যে উদ্যম, প্যাশন, যে ড্রাইভ, সেটাকে নিজের কাজ, ক্রিয়েটিভ কাজ বা অন্য কোনো বড় লক্ষ্য পূরণের দিকে চ্যানেল করা যায়, তাহলে অসাধারণ রেজাল্ট পাওয়া সম্ভব। কিভাবে? হিল মনে করতেন ইতিহাসের অনেক ফেমাস আর্টিস্ট, রাইটার, লিডার বা বিজনেসম্যানের সাকসেসের পেছনে এই ট্রান্সমিউটেড এনার্জির ভূমিকা ছিল। মূল কথাটা হলো যে কোনো তীব্র আবেগ বা এনার্জিকে ডিস্ট্রাকটিভ বা শুধু ভোগের দিকে না নিয়ে গিয়ে তাকে একটা কনস্ট্রাকটিভ, উচ্চতর লক্ষ্যের দিকে ডাইরেক্ট করার ক্ষমতা অর্জন করা। এটা আসলে এক ধরনের এনার্জি ম্যানেজমেন্ট। বেশ গভীর ভাবনা। এরপর দ্বাদশ সূত্র, মস্তিষ্ক বা দ্য ব্রেন। হিল ব্রেনকে এক ধরনের ব্রডকাস্টিং আর রিসিভিং স্টেশন বলেছেন চিন্তার জন্য। এটা কি লিটারেলি নিতে হবে, নাকি এর কোনো ম্যাটাফরিক্যাল মানে আছে? এটাকে মূলত রূপক অর্থেই দেখা ভালো। হিল বোঝাতে চেয়েছেন আমাদের চিন্তাগুলো শুধু পার্সোনাল ব্যাপার নয়, এগুলোর এক ধরনের এনার্জি বা ভাইব্রেশন আছে। ভাইব্রেশন? হ্যাঁ, আমাদের ব্রেন যেমন চিন্তা তৈরি করে, তেমনি অন্যের চিন্তা বা কোনো বৃহত্তর উৎস, যাকে তিনি ইনফিনিট ইন্টেলিজেন্স বলেছেন, সেখান থেকেও আইডিয়া রিসিভ করতে পারে।
যখন আমরা কনসেন্ট্রেট করে কিছু ভাবি তখন আমাদের ব্রেন সেই ফ্রিকোয়েন্সি তৈরি করে আর একই রকম ফ্রিকোয়েন্সির সাথে কানেক্ট করতে পারে। মাস্টারমাইন্ডের আইডিয়াটাও এর সাথে যুক্ত। অনেকগুলো ব্রেন একসাথে কাজ করে একটা পাওয়ারফুল রেজোনেন্স তৈরি করে। আচ্ছা, মানে চিন্তার একটা কালেকটিভ পাওয়ার আছে। অনেকটা তাই। মডার্ন সায়েন্স হয়তো অন্যভাবে বলবে, যেমন সাইকোলজিতে শেয়ার্ড কনসিয়াসনেস বা কালেকটিভ ইন্টেলিজেন্স। কিন্তু হিলের মূল কথাটা ছিল আমাদের চিন্তার শক্তি আর ইন্টারকানেকশনের উপর জোর দেওয়া। এবং সব শেষে ১৩ নম্বর সূত্র, ষষ্ঠ ইন্দ্রিয় বা দ্য সিক্সথ সেন্স, মানে ইনটিউশন বা অন্তর্দৃষ্টি। হিলের মতে আগের ১২টা সূত্র ঠিকমতো প্র্যাকটিস করলে এটা ধীরে ধীরে ডেভেলপ করে আর ঠিক ডিসিশন নিতে হেল্প করে। এটা কি কোনো সুপারন্যাচুরাল ব্যাপার? হিল সিক্স সেন্সকে সাকসেসের একদম চূড়া হিসেবে দেখেছেন। এটা কোনো ম্যাজিক বা সুপারন্যাচুরাল পাওয়ার নয়, বরং এটা হলো সেই গভীর ইনসাইট বা উইজডম যা অনেক সময় লজিক বা কনশাস থিঙ্কিংয়ের বাইরে থেকেও সঠিক পথটা দেখিয়ে দেয়। এটা কিভাবে ডেভেলপ করে? তিনি মনে করতেন যখন কেউ আগের 12টা প্রিন্সিপাল, বিশেষ করে বিশ্বাস, অটোসাজেশন, সাবকনশাস মাইন্ড আর মাস্টারমাইন্ড ভালোভাবে আয়ত্ত করেন আর বহুদিন ধরে প্র্যাকটিস করেন, তখন তার মধ্যে এই সিক্স সেন্সটা জেগে ওঠে। এটা অনেকটা এক্সপিরিয়েন্স থেকে আসা জ্ঞান, গভীর চিন্তাভাবনা আর সাবকনশাস মাইন্ডের সাথে কনশাস মাইন্ডের একটা পারফেক্ট সিঙ্ক্রোনাইজেশনের ফল। মানে একটা গাট ফিলিংয়ের মতো। হ্যাঁ, যা আপনাকে ঠিক সময় ঠিক অনুভূতি বা হান্স দিতে পারে, যা হয়তো যুক্তির চেয়েও বেশি কাজের প্রমাণিত হয়। এই শেষ কয়েকটা সূত্র, মাস্টারমাইন্ড, এনার্জি ট্রান্সমিউটেশন, ব্রেন আর সিক্সথ সেন্স, এগুলো আসলে পাওয়ার, সিনার্জি আর ডিপ উইজডমের উপর ফোকাস করে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আমাদের চিন্তা দিয়ে আমরা বাস্তবতা গড়তে পারি, যদি সেই চিন্তাটা হয় তীব্র আকাঙ্ক্ষা আর বিশ্বাসে ভরা। ঠিক। এর জন্য দরকার বিশেষ জ্ঞান, কল্পনা দিয়ে তৈরি অর্গানাইজড প্ল্যান, কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা আর চরম অধ্যবসায়। সাথে লাগবে পজিটিভ মানুষের সঙ্গ, মানে মাস্টারমাইন্ড, নিজের এনার্জিকে ক্রিয়েটিভ কাজে লাগানো, সাবকনশাস মাইন্ডকে পজিটিভলি প্রোগ্রাম করা আর ফাইনালি ইনটিউশনের উপর ভরসা রাখা। একদম। আর সবচেয়ে জরুরি হলো, হেল এই ১৩টা বিষয়কে কিন্তু আলাদা আলাদা টেকনিক হিসেবে দেখেননি। তিনি এগুলোকে একটা হোলিস্টিক, ইন্টারকানেক্টেড প্রসেস হিসেবে দেখেছেন। একটা বাদ দিয়ে অন্যটা হয়তো পুরোপুরি কাজ করবে না। আর এগুলো শুধু ধনী হওয়ার জন্যই নয়। না, একেবারেই না। এগুলো যে কোনো ক্ষেত্রে, সেটা এডুকেশন হোক, রিলেশনশিপ, হেলথ বা সেলফ ডেভেলপমেন্ট, সাকসেস পাওয়ার একটা ফিলসফি অফ অ্যাচিভমেন্ট। সত্যি, নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা তাহলে শুধু টাকা কামানোর ফর্মুলা নয়, এটা আসলে একটা গভীর মানসিক জার্নির ডাক। মূল মেসেজটা কিন্তু সময়ের পরীক্ষায় পাশ করে গেছে। যদি নিজের চিন্তাকে কন্ট্রোল আর উন্নত করা যায়, তাহলে নিজের ভাগ্য বা পরিস্থিতিও বদলানো সম্ভব। অবশ্যই। আর এখানে ধনী হওয়া কথাটাকে শুধু টাকা পয়সার মধ্যে আটকে রাখলে ভুল হবে। হিলের ফিলসফি অনুযায়ী আসল সম্পদ হলো একটা রিচ কনশিয়াসনেস বা সমৃদ্ধ মন। সমৃদ্ধ মন। হ্যাঁ, যা জ্ঞান, মেন্টাল পিস, ভালো স্বাস্থ্য, ভালো সম্পর্ক আর হ্যাঁ, ফাইনালি ফাইন্যান্সিয়াল অ্যাবন্ডেন্স, এই সব কিছু অ্যাট্রাক্ট করতে পারে। এটা আসলে নিজের ভেতরের পোটেনশিয়ালকে পুরোপুরি কাজে লাগিয়ে নিজের বেস্ট ভার্সন হয়ে ওঠার একটা কন্টিনিউয়াস জার্নি। আলোচনা